নমস্কার, স্বাগত ফোর্থ পিলার উইথ দ্য পিপলে। আজকে আমরা আলোচনা করব পিএম কেয়ারস ফান্ড নিয়ে। এতদিন ধরে আমরা সকলেই জানতাম, মানে মনে করতাম, বিশ্বাস করতাম যে প্রধানমন্ত্রী যার যে ফান্ডের শীর্ষে আছেন, যে তহবিলের শীর্ষে আছেন, যার বিজ্ঞাপনে কাগজে পত্র সর্বত্র অশোক স্তম্ভের মোহর ব্যবহার করা হয়, সেটা নিশ্চয়ই সরকারি কোনো তহবিল। বস্তুত সেই বিশ্বাসে সরকারের হাতে আমরা অন্য মানুষের ত্রাণের জন্য টাকা দিয়েছি। এখন সরকার নিজেই আদালতে হলফনামা দিয়ে বলছে এটা সরকারি ফান্ড নয়, এটার সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। তাহলে এটা কি? সরকারি ফান্ড না হলে এতদিন ধরে কেন এমন ভাবে এটাকে তুলে ধরা হয়েছে যেন এটা সত্যি সত্যি সরকারি ফান্ড? সরকারি বেতনভোগী সংস্থা থেকে আমরা জানি যে মাসের টাকা থেকে, বেতনের টাকা থেকে একদিনে বেতনের টাকা স্বতঃস্ফূর্তভাবে কেটে নেওয়া হয়েছে বেতনভোগীর অনুমতি না নিয়ে। সরকারি ফান্ড না হলে সেটা কেন করা হয়েছে, কিভাবে করা হয়েছে, তা নিয়ে আজকে আমরা আলোচনা করবো। আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, রয়েছেন সাংবাদিক শিখা মুখার্জি, রয়েছেন সাংবাদিক অরুন্ধতী মুখার্জি। সকলকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। বিকাশ দা, আপনাকে দিয়ে শুরু করি। আইনগত ভাবে এটা কি করে করলো সরকার? এটা তো মানে সরকার যেটা করেছে সেটা তো অন্য কেউ করলে আমরা বলতাম প্রতারণা করা হচ্ছে। এটাও তো একটা খুব বড় ধরনের চিটিংবাজি হয়েছে। দেশের প্রধানমন্ত্রী, দেশের অর্থমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তারা কিন্তু কেউ ব্যক্তি নন, তারা এক একটা প্রতিষ্ঠান। এবং সরকারের প্রধানমন্ত্রী যখন কোনো সংগঠনের সঙ্গে যুক্ত হন, তখন সেটা সরকারি সংগঠন হিসেবেই তিনি যুক্ত হতে পারেন, বেসরকারিভাবে যুক্ত হতে পারেন না। তিনি তার পদকে ব্যবহার করেছেন। তিনি যদি বলতেন যে নরেন্দ্র মোদী কেয়ার ফান্ড, আমরা একটা জিনিস বুঝতে পারতাম। কিন্তু বলেছেন প্রাইম মিনিস্টার্স কেয়ার ফান্ড। প্রাইম মিনিস্টার ইজ অ্যান অফিস। সংবিধান সম্মতভাবে ভারতবর্ষের যিনি প্রধান রাজনৈতিক আধিকারিক তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী। জনগণের ভোটে নির্বাচিত হয়ে তারা সরকার গঠন করার মতো স্বাধীনতা পেয়েছেন এবং সংবিধান দায়িত্ব দিয়েছেন সরকার পরিচালনার জন্য, এবং সংবিধানকে কার্যকরী করবেন এই শপথ নেওয়ার পর তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। ভোটে জিতেই প্রধানমন্ত্রী হওয়া যায় না, তার আগে তাকে মধ্যবর্তী স্তরে সংসদে গিয়ে শপথ নিতে হয়, প্রথম শপথ, এবং যখন মন্ত্রী হন তখন আবার দ্বিতীয় শপথ নিতে হয়, যার মূল এবং প্রতিপাদ্য বিষয় হচ্ছে তিনি সংবিধানকে কার্যকরী করবেন নির্ভয়ে, কোনো রকম কারোর প্রতি দাক্ষিণ্য না দেখিয়ে, কোনো রকম কারোর প্রতি তার দুর্বলতা না দেখিয়ে, ফ্রি অ্যান্ড ফেয়ার, উইদাউট এনি ফেভারিটিজম সংবিধানকে কার্যকরী করবেন। এই শপথ নিয়ে তবে তিনি প্রধানমন্ত্রী হন। অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী বা যে কোনো মন্ত্রী তারা কিন্তু বলতে পারেন না আমি ব্যক্তি হিসেবে এটা করেছি। আজকাল অদ্ভুত এক ধরনের দ্বিচারিতার প্রশ্রয় নেওয়া হয় যে আমি এটা বলছি প্রধানমন্ত্রী হিসেবে, এটা বলছি মুখ্যমন্ত্রী হিসেবে, ওটা বলছি দলের নেতা হিসেবে। এটা হয় না। দলের নেতা হিসেবে দলের নেতা বলবেন, প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী পদাধিকারী বলতে পারেন না। আর এই যে ফান্ডটা তৈরি হয়েছে, এই ফান্ডে বিভিন্ন সরকারি সংস্থা তারা টাকা দিয়েছেন। যদি এটা সরকারি ফান্ড না হয় তাহলে তো আমি তো মনে মনে ভাবছি যে আমরা আবার একটা মামলা করব কিনা, যে সমস্ত টাকা ওই ফান্ডে জমা হয়েছে সব টাকা ফেরত দিয়ে দিতে হবে। বিভিন্ন পাবলিক সেক্টর আন্ডারটেকিং তারা কোটি কোটি টাকা দিয়েছেন। এটা তারা দিয়েছেন নিঃসন্দেহে প্রধানমন্ত্রীর নির্দেশে, নরেন্দ্র মোদীর নির্দেশে নয় কিন্তু। এবং তিনি ভারতবর্ষের সরকারি যে চিহ্ন অশোক স্তম্ভ তাকে ব্যবহার করেছেন। আজকে তিনি যদি বলেন এটা সরকারি ফান্ড নয়, তবে তিনি জনগণকে প্রতারণা করেছেন। এবং প্রকৃতপক্ষে আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম, বলতে খারাপ লাগলেও তিনি একটা সাধারণ চিটিংবাজ তার থেকেও খারাপ কাজ করেছেন। কেন, প্রধানমন্ত্রী হিসেবে তিনি আমাদের সকলের ট্রাস্টি, তার প্রতি ভারতবর্ষের মানুষ এই আস্থা জ্ঞাপন করেছেন যে তিনি আমাদের পরিচালনা করবেন, আবারও বলি সংবিধান সম্মতভাবে। সেটা যখন করেননি তিনি অপরাধী, তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হওয়া উচিত। কিন্তু আমার দেশে এই সমস্ত সংস্থাগুলো তারা স্বাধীন নয়। তারা যদি স্বাধীন হতো, তারা যদি সংসদের কাছে দায়বদ্ধ থাকতেন, তবে কিন্তু নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, অমিত শাহর বিরুদ্ধে, নির্মলা সীতারামনের বিরুদ্ধে কিন্তু ফৌজদারি মামলা দায়ের করা যায়। কিন্তু আমাদের দেশে অদ্ভুত নিয়ম, দায়ের করতে গেলে পরে অনুমোদন নিতে হবে, যেহেতু তিনি একজন মন্ত্রী। এই অনুমোদনের চক্করে বহু অপরাধ তারা করেন, অপরাধের সঙ্গে যুক্ত হয়ে পড়েন।
এদেশে এই জন্যেই খানিকটা এই ধরনের কুকর্ম এরা করতে সাহস পান। স্পষ্ট অভিমত, যদি তারা বলেন এটা সরকারি ফান্ড নয় তাহলে টাকা ফেরত দিয়ে দিন বিভিন্ন সরকারি সংস্থাকে। যে সমস্ত কর্মচারী বেতন থেকে কেটে নেওয়া হয়েছে তাদের ইচ্ছার বিরুদ্ধে, আমি একটা মামলা করেছিলাম বিশ্বভারতীর বিরুদ্ধে, তাদের অধ্যাপকদের থেকে কর্মচারীদের থেকে টাকা কেটে নেওয়া হয়েছিল তাদের ইচ্ছার বিরুদ্ধে, আদালত সেটাকে নাকচ করে দিয়েছে, ওই করতে পারো না তুমি। যতই মহান কাজের কথা বলো না কেন, একজন মানুষ স্বেচ্ছায় সেটা করবেন, তুমি জোর করে করতে পারো না। তাহলে এই সব টাকাটা ওরা ফেরত দিন, ফেরত দিয়ে প্রাথমিক বিশ্বস্ততা অর্জন করুন, তারপর বলবেন যে এটা সরকারি ফান্ড নয়, নতুবা তারা অপরাধী। প্রথম সন্দেহটা হতে শুরু করেছিল যখন বলা হচ্ছিল যে এটা অডিটের আওতায় পড়ছে না, সরকারি টাকা তো সংবিধানে একদম পরিষ্কার বলা আছে, মাত্র 3টি সরকারি ফান্ড আছে, সেখান থেকে সরকারি টাকা কিভাবে খরচ হবে সংবিধানে পরিষ্কার লেখা আছে, এবং সে সমস্ত সরকারি অর্থ অডিটের আওতায় আসে, এটা অডিটের আওতায় আসবে না, সেখান থেকে সন্দেহটা হচ্ছিল। কিন্তু যেটা আমরা আলোচনায় বিকাশ দা যেটা দিয়ে শুরু করলেন, আমারও প্রশ্ন সেটাই, এটা তো এক ধরনের প্রতারণা হয় মানুষের সঙ্গে, এটা মানুষের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। মানুষ বিশ্বাস করেছেন যে প্রধানমন্ত্রী সরকারের পিছনে আছে, এখন সরকার নিজেই বলছে হলফনামা তা নেই, এটা কি করে সরকার করতে পারে? বিকাদি, শোনো, সরকার তো এটা করেনি। ব্যাপারটা হচ্ছে যে একটা ডিনায়াবিলিটি, একটা তারা অস্বীকার করার মতো একটা জায়গা তারা করে রেখেছে। এটা একটা ট্রাস্ট, একটা চ্যারিটেবল ট্রাস্ট, এবং সেই চ্যারিটেবল ট্রাস্টের 80G এক্সেমশন আছে, মানে ইনকাম ট্যাক্সের, মানে ওখানে ওতে টাকা জমা দিলে একটা ইনকাম ট্যাক্সের থেকে একটা ছোটখাটো রিলিফ পাওয়া যায়, ছাড় পাওয়া যায়। এক, দ্বিতীয় কথা হলো এই একটা ট্রাস্ট যেটা মানে তার জন্ম মুহূর্ত থেকে তার এফসিআরএ ক্লিয়ারেন্স আছে, মানে 80G এবং এফসিআরএ ক্লিয়ারেন্স জন্ম মুহূর্তের থেকে কোনো ট্রাস্টের থাকতে পারে এইটা আমাদের ধারণা নেই। কারণ সাধারণ কোনো এনজিও যদি হয়, কারণ এটা যেহেতু চ্যারিটেবল ট্রাস্ট, এটা একটা নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, সোজা ভাষায় যেটা বলতে হবে, ইট ইজ এ নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। আর নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন জন্ম মুহূর্ত থেকে 80G এক্সেমশন আর এফসিআরএ এক্সেমশন নিয়ে জন্মেছে, এটা কি করে হতে পারে? এটা তো মানে প্রায় ওই সেই কি কর্ণর কবচ এবং সামথিং এইরকম একটা কিছু ব্যাপার। এটা মহাভারত হলে কবচ কুণ্ডল নিয়ে কর্ণের জন্মানোর ব্যাপার, কিন্তু সম্প্রতিকালে অন্য নজিরও আছে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর যখন র্যাঙ্কিং এর কথা বলা হলো, তখন একটা অজাত বিশ্ববিদ্যালয় জন্ম হওয়ার আগেই, তার চালু হওয়ার আগেই সেটা প্রথম র্যাঙ্কিং হয়ে গেল, বিশ্ববিদ্যালয় তালিকায় চলে এসেছে। এই ধরনের প্রতারণা, বিকাশটা 1 মিনিট, ফলে এই ধরনের প্রতারণার একটা মানে বিকাশ দাদের মতো লোকজন যদি মামলা টামলা করেন তাহলে এটা করা উচিত আমার নিজের ধারণা। এবং বিকাশদের যে আর্গুমেন্ট যে স্পিকারের কাছ থেকে ক্লিয়ারেন্স নিতে হবে, স্পিকার যদি পারমিশন দেয় তাহলে এই মামলাটা করা যাবে, স্পিকারের কাছে অ্যাপ্লাই করলে যথেষ্ট কেচ্ছা। এখন এটা আমি যেটা বলবো স্পষ্ট ভাষায়, সাধারণ ভাষায়, যেটা একটা কেচ্ছা, এই কেচ্ছা কেলেঙ্কারির একটা মানে কি বলবো, এটাকে একটা সামনে রেখে একটা মাঠের মধ্যে এটা নিয়ে আলো হওয়া উচিত। তার কারণ এখানে আমি দেখছিলাম যে খুব ইন্টারেস্টিং, pmcares.gov.in, pmcares.gov.in মানে ইট ইজ এ গভর্নমেন্ট সাইট, এটা গভর্নমেন্টের সাইট, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাইট। আরে কি করে একটা এনজিও পায়? সেই এনজিওটা তো ইজ এ প্রাইভেট এনজিও, তাহলে এটা কি করে হয়? এবং সবটাই কিন্তু বেশ একটা কেচ্ছার ব্যাপার। দেয়ারফর আমার মনে হয় যে বিকাশ দাদের মতো লোকজন যদি মামলা টামলা করেন, স্পিকারের কাছে আবেদন করেন যে মামলা করতে দেওয়া হোক, তাহলে কিন্তু অ্যাটলিস্ট সাধারণ মানুষ এবং এই পাবলিক সেক্টর এমপ্লয়িজ, আমি কিছুক্ষণ আগে মানে দেখছিলাম যে কি কাণ্ড হয়েছে। লাসন এন্ড টিউব্রো পিএম কেয়ারস ফান্ডে
150 কোটি টাকা দিয়েছে, অথচ তাদের তাদের কর্মচারীরা এপ্রিল মাসের 2020 সালে তারা নন পেমেন্ট অফ ওয়েজেস, মানে তারা মাইনে পায়নি বলে তারা প্রতিবাদ করেছে। এই ধরনের এই যে অবভিয়াসলি একটা চাপ, আমরা যে বলছি যে প্রাইভেট কোম্পানিগুলো স্বেচ্ছায় এখানে ডোনেশন দিয়েছে, তা তো নয়। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে লারসন অ্যান্ড টিউব্রোর মতো একটা কোম্পানি 150 কোটি টাকা ডোনেট করেছে, কিন্তু তাদের কর্মচারীরা বেতন পায়নি এবং তারা প্রতিবাদ করছে সেই একই সময়। এটার থেকে মনে হয় যে একটা কিছু ট্রান্সপারেন্সি, মানে একটা স্বচ্ছতার একটা প্রয়োজন আছে। এবং এটা যদি একটা গণতন্ত্র হয়, তাহলে কিন্তু একটা গণতন্ত্র সরকার কিন্তু অ্যাকাউন্টেবল টু দ্য পাবলিক। ফলে এই হ্যাঁ হওয়ার কথা, অ্যাকাউন্টেবল হওয়ার কথা, that is the norm, that is the legal requirement. ফলে এটার থেকে এসকেপ করাটা যাচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এসকেপ করার রাস্তাটা আমরা খুলে রাখছি বলে। স্বচ্ছতার একটা প্রয়োজন, একটা দায়িত্ব আছে মানুষের কাছে এটা নিয়ে একেবারে পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া যে এটা কি, এই জিনিসটা কি। এবং এটা যদি কারোর কোনো ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে, মানে তারা যদি নিজেদের চিটেড মনে করে, তাহলে কিন্তু একটা কিছু করতে হবে। কারণ এই টাকাগুলো আমি যে দেখছিলাম যে only 32% এই টাকা খরচার একটা হিসেব দেখা গেছে। বাকি টাকা যে কোথায় কি করছে, কেন সেই টাকাটা তোলা হয়েছিল, সেই টাকা কোথায় রাখা হয়েছে কেউ জানে না। হ্যাঁ, সেখানে তুমি যেটা বললে আমাদের দর্শকদের আমরা সেটাই ভেবে দেখতে বলি। আমাদের তো দর্শকদের সঙ্গে আমরা এভাবে ইন্টারেক্ট করি। আপনারা একটু প্লিজ ভেবে দেখুন, যারা শুনছেন, যারা দেখছেন, এখনো দেখছেন, পরে ইউটিউবে দেখবেন। লারসন অ্যান্ড টিউব্রোর মতো সংস্থা যখন কোম্পানির কর্মচারীদের বেতন দিতে পারছে না, তখন পিএম কেয়ারস ফান্ডে টাকা দিয়েছে 150 কোটি টাকা, বা দিতে হয়েছে তাদের। আরেকটা জিনিস আমি দর্শকদের ভেবে দেখতে বলি, আপনারা যে কেউ চেষ্টা করতে পারে ইউআরএল, যে ডোমেইন নেম, যেমন ফোর্থ পিলার উইথ দ্য পিপল, একটা ডোমেইন নেম আপনারা কেনার চেষ্টা করুন এবং দেখুন .gov.in এই ধরনের ওয়েবসাইট কিনতে পাওয়া যায় কিনা, এই ধরনের ওয়েবসাইট কেউ বিক্রি করে কিনা। gov.in মানে একটা সরকারি ওয়েবসাইট, সরকার অনুমোদন দিলে তবেই সেটা হতে পারে। সেই ওয়েবসাইটই এইটার ঠিকানা, মানে আমরা পিএম কেয়ারস ফান্ড জানি আলোচনার ঠিকানাটা সেটাই। আপনারা ভেবে দেখুন যে আপনারা এটা এভাবে করা যায় কিনা। অরুন্ধতী, তোমার কাছে যাই, আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম, সরকারি কাজকর্ম পরিচালনা তুমিও খুব কাছ থেকে দেখেছো। এই ধরনের একটা ফান্ড একটা সরকার চালাচ্ছে, মানে সরকার আবার কার্যত চালাচ্ছে না, কোর্টে বলছে চালাচ্ছে না, কিন্তু সবাই মনে করে সরকার চালাচ্ছে। এটা কিভাবে হতে পারে, কিভাবে সম্ভব? সরকার দুই রকম কথা বলছে। গত বছরের মার্চ মাসে তখন বলেছিল যে এটা সরকার কন্ট্রোল করে, এখন কোর্টে বলছে, এবছরে কোর্টে বলছে যে এটা সরকার কন্ট্রোল করে না। ওদের এটা এত বড় মুখ ঢাকতে হচ্ছে যে দুবার দুরকম কথা বলছে কিছুদিনের ব্যবধানে। আবার আরেকটা কথা, যে এই ফান্ডের নাকি আরটিআই করা যাবে না, আরটিআই লাগু হবে না। অথচ কত এটাতে জমা পড়েছে, কে কত টাকা দিয়েছে, কিভাবে খরচ হচ্ছে, তার কোনো হিসেব পাবলিক জানতে পারবে না। আর এই যে টাকা দেওয়ার কথা বলছে, এটা শুধু ইয়ে নয়, শুধু লারসন টুব্রো বলে নয়, আরো অনেক সংস্থা আছে। এমনকি আমাদের আর্মড ফোর্সেস, তারা দপ্তর হিসেবে নয়, ডিভিশন হিসেবে নয়, তারা পার্সোনেল হিসেবে সেনাবাহিনী থেকে পাওয়া গেছে 157 কোটি, এয়ারফোর্স থেকে 29 কোটি, নৌবাহিনী থেকে 12 কোটি, এরকম সব পাওয়া গেছে। এর কোনো হিসেব আমরা পাবো না, কে কত টাকা দিয়েছে। আর এগুলো কোনোটাই নিশ্চয়ই
স্বতঃপ্রণোদিত হয়ে দেওয়া নয়। আরেকটা কথা, এটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমার মনে হয়, এটা যে সরকারি শুধু যে গভ ব্যবহার করা হয়েছে আর প্রাইম মিনিস্টারের নাম দেয়া হয়েছে, পদ দেয়া হয়েছে, তাই নয়। এটাতে এর ঠিকানা হচ্ছে সাউথ ব্লক প্রাইম মিনিস্টারের অফিস, সবকিছু নাম ধাম সবই প্রাইম মিনিস্টার, অথচ বলা হচ্ছে এটা নাকি সরকারি নয়। এটার কোনো হিসেব দেওয়া যাবে না, এটার সম্পর্কে পাবলিক কিছু জানতে পারবে না, আরটিআই করা যাবে না। যে কোনো লয়ার এটা করতে গেলে তাকে তো আমি বিকাশ তাকেই বলতে পারি যে যখন সরকার দিল্লি হাইকোর্টে বলছে যে এটা সরকারি নয়, তাহলে তারা তো পাবলিক, তাহলে তো প্রাইভেট ফান্ডে বা এনজিওতে, আর তখন ওনারা বলতেই পারেন যে কত টাকা কি টাকা, তাদের তো এটা অডিট করা উচিত। এবং এই প্রাইম মিনিস্টার কেয়ার ফান্ডের জন্য একজন অডিটর নিযুক্ত হয়েছেন, তিনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আমরা জানি নামকা ওয়াস্তে ওরকম চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মানে গেরুয়াধারী চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এরকম ঘুরে ঘুরে আছে। সেই জন্য এগুলোর কোনো মানে এটার সত্যতাটা প্রথম কথা জানার প্রয়োজন, এই সত্যতা জানার জন্যই মামলাটা করা প্রয়োজন। একটা ডেমোক্রেসিতে মিনিমাম স্বচ্ছতা না থাকলে সেই ডেমোক্রেসি বাঁচে না। অবশ্য আমাদেরটা ক্রমশ নেমে যাচ্ছে ডেমোক্রেসির র্যাঙ্কে, ইতিমধ্যেই আমরা অনেক নিচে নেমে এসেছি, এটা আরো নিচে আমাদের নামিয়ে দেবে। এবং এই কোটি কোটি টাকা এটা কোথায় যাচ্ছে এটা আমাদের সত্যিই জানা প্রয়োজন। এবং এটা বলা হয়েছিল যে প্যান্ডেমিকের জন্য নাকি এই ফান্ডটা করা হবে, যখন গত বছর হয়েছিল। কিন্তু প্যান্ডেমিকে আমরা দেখলাম অক্সিজেনের অভাব, এমনকি শ্মশানে মৃতদেহর কাজ করা যাচ্ছে না, সেটা গঙ্গায় ভাসিয়ে দিতে হচ্ছে দেহ। আর অক্সিজেনের অভাব দিল্লি থেকে আরম্ভ করে সর্বত্র হয়েছে। সুতরাং সেটাও একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার যে প্যান্ডেমিকের জন্য যে ফান্ড খোলা হলো সেটা প্যান্ডেমিকের কাজে কোথায় লাগলো? তাহলে তো ওই ঘটনাগুলো ঘটতো না। আর এই ঘটনাগুলো হয়েছে ৩-৪ মাস বাদে, মানে তহবিল স্থাপন করার ৩-৪ মাস বাদে ওই ধরনের অক্সিজেনের অভাব এবং মৃতদেহ ফেলে দেওয়ার ঘটনা ঘটছে। আর তার থেকেও আরেকটা বড় কথা, সরকারের তো পিএম ন্যাশনাল রিলিফ ফান্ড আছে, সেইটা থাকা সত্ত্বেও, সেটা তো সরকারি, সেটা তো আছে পিএম ন্যাশনাল রিলিফ ফান্ড, সেটা থাকতেও কেন এটা দরকার হলো? এই প্রশ্নটাও তো তখন ইকুয়ালি ইম্পর্টেন্ট হয়ে যায়। এবং আমার মনে হয় দুটো মানে যদি যারা ডোনেট করতে চান, এটাও প্রশ্ন যে তারা পিএম রিলিফ ফান্ডে না করে কেন পিএম কেয়ার ফান্ডেই করলেন, এই প্রশ্নটাও তো ইম্পর্টেন্ট। এই প্রশ্নের উত্তর কিন্তু একটা আমার কাছে আছে, যেটা হচ্ছে যে গত বছর থেকে আমি যদি মিডিয়াতে তো আমরা যুক্ত, আমরা যদি খবরের কাগজে দেখি, টেলিভিশনে দেখি, অন্য মিডিয়াতে দেখি, কতবার আমাদের কাছে আবেদন করা হয়েছে যে আমরা দান করি প্রাইম মিনিস্টার্স রিলিফ ফান্ড, যেটা অতীতে বহুদিন ধরে রয়েছে, তাতে কতবার আমাদের বলা হয়েছে পিএম কেয়ারস ফান্ড, প্রধানমন্ত্রীর ছবি দিয়ে তিনি দাঁড়িয়ে আছেন, তিনি মানুষকে আশ্বাস দিচ্ছেন, কতবার সেই ফান্ডে দান করার আবেদন করা হয়েছে। মিডিয়া কিন্তু ছেয়ে রয়েছে পিএম কেয়ারস ফান্ডেই। মানুষের কিন্তু পরিষ্কার মনে হবে যে টাকাটা এই ফান্ডেই, মানুষ যদি টাকা দিতে চায়, কারোর ক্ষমতা থাকে, এই ফান্ডেই টাকাটা দান করা হোক, পরিষ্কার সেই দিকে মানুষকে সাধারণ মানুষ বা আমজনতা ভাববেন যেহেতু দাঁড়িয়ে আছে তাহলে ওইটাই বোধহয় আসল ফান্ড, পিএম রিলিফ ফান্ড তো আসল ফান্ড নয়। এই আমি আমার বয়স্ক আত্মীয়দের জানি, তারা ঠিক কার্যত তাই করেছেন। তারা যেটা বিকাশ দা বললেন, তারা প্ররোচিত হয়েছেন, তারা ঠকেছেন, তারা মনে করেছেন এটা সরকারি ফান্ড, আজকে তারা জানতে পারছেন তা নয়। যেরকম চিট ফান্ডে টাকা রেখে মানুষ ভেবেছিল যে ব্যাংকে টাকা রাখছে, আসলে ঠকেছে, ঠিক সেই জিনিস হয়েছে। আমার বয়স্ক আত্মীয়দের এই জিনিস হয়েছে। সেখানে তুমি কিছু বলছিলে, বলো, আমার একটা নির্দিষ্ট প্রশ্ন আছে তোমার বিকাশ দার কাছে। না ঠিক আছে মানে লেটস ক্যারি অন। আমি এটাই বলছিলাম, আমি বিকাশ দাকে যেটা বলছিলাম যে একজন দর্শক এটা বলছেন, এটা বলছেন যে এই প্রশ্নটাকে আমি আবার আনলাম স্ক্রিনে,
এই সমস্ত বিষয়গুলো কি আমাদের অজানা, আমরা কি আশ্চর্য হচ্ছি? তা তো নয়। বিকাশবাবু যতই মামলা করুন, যেখানে বিশ্বাসের উপর রায় দেওয়া হয় সেখানে কি মামলা করে কোনো সুফল পাওয়া যাবে? খুব গুরুতর প্রশ্ন। মামলাটাই করা হয়েছে ন্যায় বিচার পাওয়ার জন্য, মানুষের তার উপরে কিন্তু প্রশ্ন দেখা দিচ্ছে। বিকাশ, মানুষ যাবে না, কোথায়? আমি অতটা হতাশ হতে বলবো না। তার কারণ হচ্ছে মামলা করার ফলেই তো জানতে পারলাম সত্যটা আজকে, যে দিল্লি হাইকোর্টের সামনে এই সত্যটা প্রকাশিত হলো যে এটা সরকারি ফান্ড নয়, এটা একেবারে কিছু ব্যক্তি লোকের চিট ফান্ডের মতো, আমি বলি চিটিং ফান্ড। ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি নিজে আবেদন করেছেন, ভারত সরকারের সংস্থা থেকে আবেদন করা হয়েছে, এবং সেই আবেদনের ভিত্তিতে বিভিন্ন সরকারি আধা সরকারি সংস্থা, শুধু প্রাইভেট বাদ দিন, সরকারি আধা সরকারি সংস্থা কর্মচারীদের বেতনের টাকা কেটে নিয়ে পিএম কেয়ার্স ফান্ডে রাখা হয়েছে। ওরা প্রথম থেকেই লোককে ধোঁকা দিচ্ছেন। আমরা গুটি কয়েক মানুষ জানি, জানলে হবে না। আপনারা ভেবে দেখুন, যখন পিএম কেয়ার্স ফান্ডটা চালু হয় তখনও একটা মামলা সুপ্রিম কোর্টে কিছু আইনজীবী করেছিলেন, যে যেখানে আমাদের প্রাইম মিনিস্টার্স রিলিফ ফান্ড আছে সেখানে পিএম কেয়ার্স ফান্ডের প্রয়োজন কি? কিন্তু অধিকাংশ মানুষ তো তা বোঝেন না। আপনার ভাবতে হবে যে আপনি এখন আরএসএস পরিচালিত যে মিডিয়া কন্ট্রোল, শুধুমাত্র মেইন স্ট্রিম মিডিয়া নয়, এমনকি এই সোশ্যাল মিডিয়াতেও তাদের এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি বলে যা পরিচিতি আছে, সেখানে তো অনর্গল আপনার কাছে মিথ্যে কথা বলা হচ্ছে, এবং সেই মিথ্যে আপনি প্রভাবিত হচ্ছেন। আজকে মামলা করার ফলেই এই সত্যটা প্রকাশিত হলো যে এটা সরকারি ফান্ড নয়। এটা অনেক বড় নৈতিক প্রশ্ন। অডিট তুমি করেছো কি করোনি, সে তুমি চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে দিয়ে করো বা যাই করো, তুমি সিএজি কে দিয়ে অডিট করাও, যেটা কনস্টিটিউশনাল রিকোয়ারমেন্ট। তুমি যদি সিএজি কে দিয়ে অডিট না করাও, তোমার অন্য কোনো অডিট, সেখানে সরকারি টাকা যাবে কেন? এক। আর আরো অনেক মৌলিক প্রশ্ন। সেই প্রশ্ন হচ্ছে, কি করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা ভারতবর্ষের অর্থমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তারা একটা প্রাইভেট চ্যারিটেবল ট্রাস্ট হোক বা প্রাইভেট গেইনফুল ট্রাস্ট হোক, যাই হোক, তার সঙ্গে যুক্ত হলেন? তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের প্রশ্ন, এই নৈতিকতার প্রশ্নে আজকে আমরা হারিয়ে যাচ্ছি। আমাদের পার্লামেন্টারি ডেমোক্রেসির সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি, যে প্রতিটা কাজে তোমাকে মানুষের সামনে পরিষ্কার করে রাখতে হবে। আমাদের এখানে পার্লামেন্ট চলতে দেওয়া হয় না, কবিরা একটা বাহানা হয়ে গেছে, সেখানে কোনো তথ্য কোনো ঘটনা তারা আলোচনা করতে চান না। তারা তাদের বক্তৃতা করে চলে যাবেন, না তারপরে বলবেন যে আলোচনা শেষ। এই পিএম কেয়ার্স ফান্ডের যে কেলেঙ্কারি, আমি তো বলছি এটা পৃথিবীর অন্য যে কোনো দেশে হলে, যেখানে এই সমস্ত সংস্থাগুলো যারা তদন্তের জন্য দায়প্রাপ্ত, তারা দায়বদ্ধ থাকতেন সংসদের কাছে, তাহলে এই প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে প্রসিডিংস করা যেত। আপনারা মনে করে দেখুন, কোভিডের সময় এই পৃথিবীরই এক প্রাইম মিনিস্টারকে সেই রাজ্যের পুলিশ, সেই দেশের পুলিশ কিন্তু সাজা দিয়েছিলেন যে আপনি কোভিড বিধি মানেননি। নরওয়ের প্রাইম মিনিস্টারকে ফাইন দিতে হয়েছিল। আমরা এই মৌলিক প্রশ্নটা যাতে না যাই, সেই জন্য দেখবেন একটা প্রচার করার চেষ্টা হচ্ছে যে আমরা তো অডিট করিয়েছি। আমি বলছি, অডিট করো বা না করো, বয়ে গেল, তুমি কেন প্রধানমন্ত্রী হিসেবে এই ফান্ডে টাকা রাখতে বলেছো? এই মৌলিক প্রশ্নের জবাব কোথায়? আমরা সংবিধানকে ভাঙছো কেন? এই মৌলিক প্রশ্নে আমি আপনার কাছে যাচ্ছি, আপনি ইন্টারাপ্ট করে একটু বলছেন। আপনি যে পয়েন্টটা বললেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, আমার তো ইন্টারেস্টিং লাগছে। প্রধানমন্ত্রী তো সরকারের যে কোষাগার, তিনি হচ্ছে তার প্রধান, অন্যটা হচ্ছে বেসরকারি ফান্ড। প্রধানমন্ত্রী যদি টাকা তোলেন তাহলে তার নিজের সরকারের জন্য তুলবেন। প্রধানমন্ত্রী সরকারের বাইরে অন্য লোকের জন্য টাকা তুলছেন, তাই তো? এটা ব্যাপারটা এটা হচ্ছে, আমি এই কোম্পানিতে চাকরি করি, কিন্তু আমি আসলে বাইরের লোকের জন্য কাজ করছি। একই ব্যাপার। যার কাছে আমার মূল আনুগত্য, তার সঙ্গে তো প্রতারণা করছি। আজকে আমি তো বলি যে মানুষ প্রধানমন্ত্রী এই পদটার প্রতি মর্যাদা দেখাচ্ছে, ব্যক্তির প্রতি না। এই পদের প্রতি যে বিশ্বাসযোগ্যতা, সেটাকে তুমি নষ্ট করেছো। মানুষের আস্থা সংবিধানের প্রতি তুমি নষ্ট করছো। আগামী দিনে মানুষ তো নৈরাজ্যের পথে চলে যাবে। এরপর তো প্রাইম মিনিস্টারের কোনো আবেদনকে কেউ মানুষ গ্রহণ করবে না, ভাববে যে এটা আরেকটা কোনো ব্যক্তি প্রতিষ্ঠা হচ্ছে। এবং প্রকৃতপক্ষে তিনি যা করছেন, এটা কোনো রাজনৈতিক বিদ্বেষ প্রসূত কথা না। আমি পুরোপুরি সাংবিধানিক নৈতিকতার কথা বলছি।
সাংবিধানিক নৈতিকতা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। স্বাধীন ভারতবর্ষে যেখানে আমরা লিখিত সংবিধান দ্বারা আমাদের প্রশাসনিক ব্যবস্থা পরিচালনা করার জন্য দায়বদ্ধ, সেই দায়বদ্ধতা কোথায় যাচ্ছে? স্বৈরাচারের দিকে চলে যাচ্ছে। কাল যদি বলে যে ইনকাম ট্যাক্সে টাকা রাখবে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে যাবে না, ওই টাকা কেটে আমি আরেকটা ফান্ড করছি সেখানে যাবে, তা জবাবদিহি কে করবে? আদালতে আজকে যাওয়ার ফলে এই সত্যগুলো প্রকাশিত হয়েছে, আমরা সাধারণ মানুষ জানতে পারছি। আমি সেই জন্যই বলি এখনো আদালতের প্রতি আস্থা আমাদের রাখা উচিত এবং থাকবেও। যতটুকু গণতন্ত্রের অবশিষ্ট এখন আছে ওই আদালত প্রাঙ্গণেই আছে। অনেক বিচারপতি, অনেক আদালত ভুলভাল রায় দেন, তার মানে তার সমালোচনা করি। এই যে বলছেন বিশ্বাসের ওপর রায় দিয়েছেন, সেই রায়ের তীব্র সমালোচনা গোটা ভারতবর্ষ জুড়ে হচ্ছে, সেটা করতে পারছি আমরা। কিন্তু এই সমালোচনা করতে পারছি, এইটাই যদি আমরা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে করতাম গলা কাটা হয়ে যেত। দেখছেন এখানে আপনি নৈতিকতার কথা বলছেন, আমার মনে হয় তারও একটু জোর থাকে। কারণ ওই যে বিশ্বাসের উপর দেওয়া রায়, যার উপর এখন মন্দির তৈরি হচ্ছে, তার যে সমালোচনা আমরা আমাদেরই পোর্টালে করেছি, আপনিও ছিলেন তার মধ্যে, সেই রায় যদি সত্যি সত্যি ন্যায়সঙ্গত হতো, ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত হতো, তাহলে কিন্তু না আমরা সেই সমালোচনা করতে পারতাম, সমালোচনা করে আমরা পার পেতাম না। যারা রায় দিয়েছেন তারাও কিন্তু জানেন যে সে রায় ন্যায়ের রায় না, এটা হচ্ছে আপোষের রায়। শান্তি মিউচুয়াল করে নেওয়া বলে, পাড়ার ঝগড়ায় বলে মিউচুয়াল করে নেওয়া হয়েছে, অযোধ্যায় ন্যায় বিচার হয়নি। সেখানে তুমি কিছু বলছিলে? হ্যাঁ, বলুন। না, সেই জন্যই যে প্রশ্নকর্তাকে অনুরোধ আমার যে আদালতের উপর ভরসা রাখুন এবং সেই আদালতের ভরসাটাকে কার্যকরী করার জন্য রাস্তায়ও সংগঠিত হন। আমি এই কথা বারবার বলি, আদালত যখন রায় দিচ্ছেন সেই রায়কে কার্যকরী করার জন্য আমাদের কিন্তু রাস্তায় নামতে হবে। এদেশের ব্যুরোক্র্যাটরা, বিশেষ করে পলিটিক্যাল ডিসপেন্সেশন যারা আছেন, এদের কথা মতো রায়কে উপেক্ষা করেন, এড়িয়ে যান। আপনি দেখবেন পেগাসাস নিয়ে সুপ্রিম কোর্ট, আমরা আশা করি যে একটা রায় দেবেন যাতে তদন্ত শুরু হোক, তারপর কি কাণ্ডটা শুরু হয় দেখবেন আমাদের রাজনৈতিক নেতাদের। তারা কোনো সত্য কোনো সময় মানুষের সামনে আসুক এটাকে চাইছে না। তুমি কিছু বলছিলে কিন্তু আমরা মাঝখানে ইন্টারাপ্ট করেছি। আমি যেটা বলছি সেটা খুব সিম্পল। সেটা হলো যে সংবিধান, সরকার, প্রধানমন্ত্রী কি করতে পারেন কি করতে পারেন না, কি করা উচিত কি করা উচিত না, স্বচ্ছতা, সবই তো বুঝলাম। কিন্তু যেহেতু এটা হয়ে গেছে, এই ঘটনাটা ঘটেছে, আজকের বাস্তব এই যে পিএম কেয়ার বলে একটি ফান্ড রয়েছে এবং তাতে হাজার হাজার কোটি টাকা রয়েছে এবং সেই টাকা কিসের জন্য ব্যবহার হয়েছে, সে কোথায় আছে ইত্যাদি আমরা কেউ কিছু জানি না। এখন আমার প্রশ্নটা খুব সিম্পল, আইন শুধু কি আইনের উপরে বা আইন যেভাবে মানে মামলা করে কি কাজটা নিয়ে এই যে প্রতারণার একটা অভিযোগ আসছে, এটাই কি শুধু আইনের মানে কি বলবো রিলিফটা কি শুধু আইনের পথে হবে, নাকি রাজনৈতিক দলগুলোর যারা অনেকেই তাদের পার্লামেন্টে তাদের রিপ্রেজেন্টেশন আছে, তারা কি করবেন? ইট ইজ আ পলিটিক্যাল ইস্যু যে ডেমোক্রেসিতে, ইট ইজ এ ভেরি ভেরি সিরিয়াস পলিটিক্যাল ইস্যু যে একটা ডেমোক্রেসিতে একজন এমন একটা ঘটনা ঘটেছে যেখানে স্বচ্ছতা, অ্যাকাউন্টেবিলিটি, যেটা নিয়ে বিকাশ দা আমি দুজনেই বলছি, অ্যাকাউন্টেবিলিটি, দায়বদ্ধতা এড়িয়ে যাচ্ছে মানুষ। আফটার অল এই প্রাইম মিনিস্টার পিএম এর নামে যে প্রতারণাটা আমরা বলছি, এই প্রতারণাটা হলো যে সেই লোকটা তো গিয়ে ভোটটা চাইছে, সে তো তার ভোটারের কাছেও তো সে অ্যাকাউন্টেবল, সে তো তার একটা প্রয়োজন আছে যে এটা কি ঘটলো, কেন ঘটলো, কিভাবে ঘটলো, এইটাকে বুঝিয়ে দেওয়া। এখন ব্যাপারটা খুব সিম্পল, হয় মানে আর্গুমেন্টটা এরকম দাঁড়াচ্ছে যে হয় আমরা 100% প্রধানমন্ত্রীর নাম আছে বলে
এটা 100% বিশ্বাসযোগ্য, আমরা একেবারে ফুল ট্রাস্ট এবং ফেথ ইন দি প্রাইম মিনিস্টার রিপোজ করছি ইত্যাদি, অথবা সাধারণ নাগরিক যেটা করে, যার একটা মানে দায়িত্ব, নাগরিকত্বের একটা দায়িত্ব, যেটা হলো প্রশ্ন তোলা, প্রশ্নটাই যদি না তোলে, আলোচনার মাধ্যমে আমরা আজকে প্রশ্ন তুলছি, কিন্তু প্রশ্নটা তোলাটা তো সবারই দায়িত্ব। রাজনৈতিক দলগুলো যারা মানুষের প্রতিনিধি হিসেবে ফাংশন করেন, তাদের তো সব থেকে বড় দায়িত্ব। এটা শুধু মামলা এবং আইনের পথে। এই প্রসঙ্গে দর্শকের বক্তব্য আমি আনতে চাইছি, ইনি বলছেন নেতা কই, যার ডাকে রাস্তায় নামবো। উত্তর দেব? বলুন। এই প্রশ্নকর্তাকে আমি বলি, আপনি কিন্তু এই দক্ষিণপন্থী লোকেদের দ্বারা প্রভাবিত হয়ে গেছেন। তারাও বলেন নেতা কই, নেতা লাগে না, দরকার ইস্যু। আজকে আপনি যদি নিজে বিশ্বাস করেন যে আপনি প্রতারিত হয়েছেন বা দেশের মানুষ প্রতারিত হচ্ছে, আপনি নেতা হয়ে রাস্তায় নামবেন। আমাকে কে ডাকলো তবে আমি নামবো তা বললে তো হবে না। এটা তো আমরা যেটা শিখারি বলছেন যে আমাদের নিজেদের তো অনুভব করতে হবে নাগরিকদের নাগরিক দায়িত্ব আছে। আমরা সবসময় তাকিয়ে থাকবো অন্যকে কি বলছে, সেটা হওয়া ঠিক না, এবং এভাবে আমরা দায়িত্ব এড়িয়ে যাচ্ছি। এই প্রশ্নগুলো হচ্ছে দায়িত্ব এড়িয়ে যাওয়ার প্রশ্ন। নেতা কই, আপনি নেতা, রাস্তায় নামুন, বলুন আমি এই ধরনের মানুষে প্রতারিত হয়েছি, দেখবেন আপনার সঙ্গে আজকের দিনে কাউকে রাস্তায় নামতে হবে না, টুইটারে করুন, ফেসবুকে করুন, যেখানেই করুন না কেন। ব্যাপারটা হচ্ছে যে প্রশ্নটা এটা এমন কিছু মানে মানে শুধু মানে ফিঙ্গার টিপস, সলিউশন ইজ এট ইওর ফিঙ্গার টিপস, সোজা কথা। পার্টিসিপেট, কোয়েশ্চেন, ডিমান্ড। এই ডিমান্ডটা যতক্ষণ না নাগরিকের থাকছে, ততক্ষণ কিন্তু এই ধরনের প্রতারণা, পিএম কেয়ার্স, তাতে রাষ্ট্র পতাকা, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ সেখানে রয়েছে, gov.in রয়েছে, অশোক স্তম্ভ রয়েছে, মানে এতগুলো ভাবে রিইনফোর্স করা হচ্ছে যে মানে এইগুলো তো মানে একটা পুরো ফ্রড। যে আমি এতগুলো ভাবে একটা পোটেনশিয়াল ডোনারকে বোঝাবার চেষ্টা করছি যে এটা একটা সরকারি সংস্থা। এটাই সরকারি সংস্থা। প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ডের কথা একবারও আসেনি। প্রায় আগে আমরা দেখতাম যখন বন্যা হতো, খরা হতো, তখন কিন্তু কাগজে বিজ্ঞাপন দেওয়া হতো, রাজ্য সরকার দিত, কেন্দ্রীয় সরকার দিত। রিলিফ ফান্ড কেন্দ্রে আছে না, প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ড, সেখানে তার জন্য বিজ্ঞাপন দেওয়া হতো। এখন এবারে কিন্তু আমার চোখে কোনো একটাও পড়েনি, মিডিয়াতে একটু খেয়াল করি, মিডিয়াতে বলে আমার চোখে পড়েনি কোথাও আবেদন করা হয়েছে প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ডে টাকা দিন। এখানে কিন্তু যে ইনকাম ট্যাক্স রিলিফ ইত্যাদি কথা বলছে সমানভাবে প্রযোজ্য, কপি করে এটা তৈরি করা হয়েছে। এটা করা হয়েছে সাধারণ মানুষ যেভাবে মনে করবেন, টাকাটা মানুষের যে আবেগে আঘাত লেগেছে, মানুষের মনে হয়েছে কিছু করা উচিত সমাজের জন্য, মানুষ মনে করছেন কিছু টাকা দেবো, সেই টাকাটা সরকারি খাতে না দিয়ে যাতে এই খাতে আসে, তার জন্যই ব্যবস্থাটা করা হয়েছে। এটা হচ্ছে সাধারণ মানুষের এইটাই বুঝবেন এভাবে আর কি, আমি এভাবে বুঝতেছি। অরুন্ধতী, সরি তোমার কাছে আসা হয়নি, তুমি কিছু বলছিলে, প্লিজ বলো। সেটা হচ্ছে যিনি প্রশ্ন করেছেন নেতাকে, আমি তিনি বা তাদের মতন অন্যদের বলবো, সোশ্যাল মিডিয়া জন্মানোর আগে চীনের মতো দেশে ছাত্ররা বিপ্লব করেছিল, যদিও সে বিপ্লবটা টেকেনি, আমরা জানি কি হয়েছিল বেজিং এ, কিন্তু হয়েছিল তো, রাস্তায় তো তারা নেমেছিল, তাদের কিন্তু কোনো নেতা ছিল না, এবং চীনের মতো দেশে, এটাই সবথেকে বড় ব্যাপার। সেই জন্য ওইভাবে নেতা লাগে না। আর এখন তো সোশ্যাল মিডিয়া হওয়ায় সেটাই একটা বড় প্রতিবাদের মঞ্চ হয়ে উঠেছে, যদিও তার একটা সীমাবদ্ধতা আছে, কারণ যেহেতু সেটা সোশ্যাল মিডিয়া, সেই জন্যে অনেকেই বলে থাকেন, সবসময় এটা সত্যি নয়, কিন্তু অনেকেই বলে থাকেন ওখানে আমরা প্রতিবাদটা করে ঘুমিয়ে পড়ি, ফেসবুক থেকে আউট হয়ে গিয়ে অথবা টুইটার থেকে লগ আউট করে। সেটা যাতে না হয় সেটার জন্য এই ব্যাপারটাকে সাধারণ বলবে, একই দর্শক যিনি এই প্রশ্নগুলো করেছিলেন, যিনি আমাদেরকে নিয়মিত করেন, তিনি কিন্তু এটাও বলছেন, ত্রিদীপ বোলার, তিনি বলছেন যে না এড়াচ্ছি না, কন্টিনিউয়াসলি এক্সারসাইজ গুলো একদল মানুষ করে চলেছেন, আমিও করে চলেছি। তিনি কিন্তু আমাদের সঙ্গে আছেন গোড়ার থেকেই।
ফোর্থ পিলারের সঙ্গে আছেন, কিন্তু মনে হচ্ছে যেন এই প্রশ্নগুলো জমাট বেঁধে শাসককে নাড়াতে পারছে না। হ্যাঁ ত্রিদীপ বাবু, সেটা তো নিশ্চয়ই ঠিক, আপনি আছেন, আপনি নেতা কই নামবো মানে সেটা শুধু নিজের কথা বলছেন না, হয়তো অনেক মানুষ নামছে না সে কথাই বলছেন। আপনি আছেন এবং আপনি নিয়মিত আমাদের দর্শক, সেটা আমরা জানি অবশ্যই, কিন্তু হ্যাঁ অধিকাংশ মানুষ সাড়া দিচ্ছে না, সেটা তো ঠিক। ঠিক ঠিক অবশ্যই। হ্যাঁ অরুন্ধতী বলো। কিন্তু ওই যিনি এটা বলছেন যে সবাইকে নাড়া দিচ্ছে না, সেটার অনেকগুলো কারণ আছে। আমরা সেটা সামাজিক অর্থনৈতিক অনেক কারণ আছে, কিন্তু ওই করতে করতে চলতে হবে, যেটা বিকাশদা বলছেন যে আশা হারালে চলবে না, ওই করতে করতে চলতে হবে। একটা সময় তো আমরা দেখেছি বিশ্বাসের উপর রায় হয়েছে, তারপরে সেই আদালতের এখন সুপ্রিম কোর্ট বেশ কতগুলো রায় দিয়েছে, যেটা সাধারণ আমজনতা অনেকটাই পক্ষে যায়, মানুষের পক্ষে যায়, এরকম রায় এখন আমরা পাচ্ছি। সেই বিশ্বাসের রায় থেকে এখন অনেকটাই আদালত, অন্তত বেশ কয়েকটি ক্ষেত্রে আমরা দেখেছি আদালত বেরিয়ে এসেছে। সেই রকম করে আস্তে আস্তে নাড়া দিতে হবে। আমার মনে হয় সেটাই ওই মানে ধাক্কা দিতে 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 এটা হবে। সেজন্য আশা হারানোর কোনো দরকার নেই, এটা উনি ঠিকই বলছেন বিকাশদা। বিকাশদা বরাবর এই লাইনটি বলে এসেছেন। এই যে দর্শক যেটা বলছে এটাও কিন্তু খুব মানে প্রণিধানযোগ্য কথা, শিখাদির কথা উদ্ধৃত করে বলছেন, ইন্টারনেটে প্রতিবাদ করতে শিখাদি বললেন, কিন্তু সামনে বিজেপি আইটি সেল, তাদের মতো অর্থবহুল শত্রুর বিরুদ্ধে কি আদৌ সোশ্যাল মিডিয়ায় পেরে ওঠা যাবে? আমি বিকাশদার কাছে আমি যাবো, তার আগে এটা নিয়ে আমি একটা সময় যে ফেসবুকের আসল মুখ এই বলে একটা বই আমাদের বন্ধু সাংবাদিক পরঞ্জয় গুহ ঠাকুরতা লিখেছিলেন, তার একটা প্রকাশ অনুষ্ঠানে অনেকে ছিলেন প্রেস ক্লাবে, সেখানে একটা কথা অনেকে বলছিলেন, তার সারমর্মটা হচ্ছে এটাই যে না, ওই ফেসবুকে আইটি সেল ইন্টারনেটে সর্বত্র আছে ঠিকই, ফেসবুকে ইনস্টাগ্রামে টুইটারে আছে, সব কোনো সন্দেহ নেই, কিন্তু আপনি তো আছেন, আপনি তো আপনার নিজেকে নিয়ন্ত্রণ করেন, আপনি আপনার কাজটা যদি করেন, যদি 1,00,000 ভুল মেসেজ আসে, তাহলে 1,00,000 একখানা যদি উল্টো দিকের মেসেজ আসে, তাহলে কিন্তু ফেসবুক বা কর্তৃপক্ষ বাধ্য হয় তার সেটাকে নজরে নিতে, কারণ এরা শেষ পর্যন্ত ব্যবসা করে। সংখ্যায় যদি আপনারা হারিয়ে দিতে পারেন ওদের, তাহলে কিন্তু আপনাদের দিকে ওরা ঢলে পড়বে। কি বিকাশ দা, আপনার কি মনে হয়? ঠিক, আমি এই কথাটা বলতে যাচ্ছিলাম। কথা বলতে চাই, বিকাশদা বলে নিন, আমি বলছি। আপনি বলুন। বিকাশ দা বলুন। এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই, বিজেপির আইটি সেল সম্পর্কে কিন্তু অনেক মজার কথাও আছে। যেমন একই রকম ভাষায় একই কথা বিজেপির ভক্তরা ফেসবুকে লিখে থাকেন, এক ভাষা একদম, অনেক ইস্যুতে দেখা গেছে যে না না অন্যত সেটা তো বটে, আইটি সেল সম্পর্কে আমি খুব মানে দর্শকদের আমরা জানিয়েছি এখানে বারবার, একদম মানুষজন কাজ করেন, তারা চাকরি করেন, সকলে তো বাংলা চাকরি করে ওটা, আর উল্টো দিকে যারা আছে তারা কিন্তু আবেগ থেকে লিখছে। তুমি আমাকে রাশিয়ানে একটা গালাগালি লিখে দাও না যে কোনো জার্মান নেতাকে আক্রমণ করার জন্য, আমি কপি পেস্ট করে দেবো, কিন্তু ওই যে কপি পেস্ট করার ব্যাপার, এটা তো দরকার হয় না, সেটা তো আছে বটে। আমি কিন্তু বলতে তারা চাকরি করছেন, আর উল্টো দিকে যারা আছে তারা কিন্তু আবেগে লিখছে, তার জোর কিন্তু, তার ধাক্কা, তার জোর কিন্তু অনেক বেশি। এটা সব সময় প্রতিটি ঐতিহাসিক ঘটনায় প্রমাণিত, সেজন্য ওই কাজটা করে যেতে হবে। অবশ্যই অবশ্যই অবশ্যই। পৃথিবীর ইতিহাস তো সেভাবেই তৈরি হয়েছে, আন্তরিক বিশ্বাসের দ্বারা তৈরি হয়েছে, পৃথিবীর ইতিহাস তো চাকরি করা লোকেদের দ্বারা তৈরি হয়নি কখনো। বিকাশ দা, আপনার কাছে জানতে চাইছি, এই যে যেটা বলছেন যে এই যে আইটি সেলে মানুষ মনে করেন এটা যে আইটি সেল তো এত করছে, এরা এত বেশি ছড়াচ্ছে, তার বিরুদ্ধে এত অর্থ আছে, শক্তি আছে, বাহুবল আছে, আমরা কি পেরে উঠবো, কি করে পারবো? আমাদের জনবল, আমাদের বুদ্ধিবল ওদের থেকে অনেক বেশি। আমি সকলের কাছে অনুরোধ করব যে ওরা মার্সিনারিজ দিয়ে কখনো যুদ্ধ জেতা যায় না, সাময়িক ধাক্কা দেয়া যায়, কিন্তু আমরা যারা জনগণ নিপীড়িত হচ্ছি, আমরা যারা বঞ্চিত হচ্ছি, তারা যদি সকলে মিলে তাদের নিজস্ব জায়গা থেকে প্রতিবাদ তুলে ধরি, তাহলে ওরা দাঁড়াতে পারবে না। আমি সাম্প্রতিককালে ভারতবর্ষের একটি উদাহরণ দিই, যা মেইন স্ট্রিম মিডিয়া বলছে না, সেটা হচ্ছে কৃষক আন্দোলন। 1 বছর ধরে ভারতবর্ষের কৃষকেরা সব জায়গায়
ওরা প্রচার করার চেষ্টা করেন এটা পাঞ্জাব হরিয়ানার ব্যাপার, কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, আপনাদের অনেকের অভিজ্ঞতা আছে, গোটা দেশের কৃষকেরা কিন্তু এই আন্দোলনের পেছনে দাঁড়িয়েছেন, তারা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করছেন। 1টি বছর পার হয়ে গেছে, তারা কিন্তু জায়গা থেকে নড়েননি। এবং যদি আপনারা সেক্ষেত্রে যান, দেখবেন, আমি ওদের ক্যাম্পে গিয়ে দেখেছি, কলেজের অধ্যাপক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিভিন্ন ক্ষেত্রে কাজ করেন, কৃষক পরিবারের মানুষ, কৃষকদের প্রতি সহানুভূতি সম্পন্ন মানুষ, তারা সকলেই যোগদান করছেন। এটা বন্ধ করতে পারেনি কিন্তু বিজেপি আইটি সেল প্রচার করেও, অনেক প্রশাসনিক ব্যবস্থা নিয়েও বন্ধ করতে পারেনি। সুতরাং আমরা যদি আমাদের ইস্যুটাকে ধরতে পারি, তার উপর দাঁড়িয়ে থাকি, তাহলে আমাদের শক্তি অনেক অনেক বেশি ওদের থেকে। সুতরাং আবারও বলি, এটা হয়তো খানিকটা পুনরাবৃত্তি হয়ে যাচ্ছে যে ভাড়াটে সৈন্য দিয়ে যুদ্ধ জয় করা যায় না। আমরা যারা নিজেদের যন্ত্রণা উপলব্ধি করছি, আমরা সকলে যদি এক হই, সবাই মিলে যদি আমরা আমাদের কথাটা বলি, এক কথা বলতে হবে তা না, আমার যন্ত্রণা যে আমি তোমায় টাকা দিয়েছি, আমি প্রতারিত হয়েছি, আমি 5 টাকা দিতে পারি, আরেকজন হয়তো 5 লক্ষ টাকা দিয়েছি, যে কথাটাই বলার চেষ্টা হচ্ছে আমাদের সকলের পক্ষ থেকেই, যে সবাই প্রতিবাদ করুন, যে যেখানে আছেন সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করুন, যার যতটা শক্তি আছে তাই দিয়ে প্রতিবাদ করুন। তাহলে দেখবেন সংঘবদ্ধ প্রতিবাদ তৈরি হবে, ঢেউ তৈরি হবে। আবারও বলি, কৃষক আন্দোলন কিন্তু আমাদের কাছে একটা বিরাট ঐতিহাসিক শিক্ষা হয়ে দাঁড়াচ্ছে। সেখান থেকে শিখি আমরা। 27 তারিখ তো একটা সুযোগ আছে আমাদের, দেখি না আমরা 27 তারিখে মানুষ কিভাবে তার পক্ষে দাঁড়াতে পারি, এটাও তো একটা পরীক্ষা আমাদের কাছে। সুতরাং 27 তারিখের ধর্মঘটে আমরা বলতে পারি, প্রতিবাদ করে অংশগ্রহণ করে তোমার এই সমস্ত নীতিকে মানছি না, সেটাও একটা সুযোগ। নিশ্চয়ই আমরা তাকিয়ে থাকবো সেদিকে, এবং সেটা নিশ্চয়ই আমার তো সেই দিনই আমার মানে আমাদের অনুষ্ঠানও করার ইচ্ছা আছে আমাদের সারা দিন ধরে। একজন দর্শক ইন্টারেস্টিং কথা বলছেন যে একটা সময় দেখছে যে বারাক মাই ফ্রেন্ড, যদিও বারাক ওবামাকে মিশেল ওবামা ছাড়া কেউ বারাক বলে ডেকেছেন আমরা দেখিনি আন্তর্জাতিক ডিপ্লোমেসিতে। উনি বারাক ওবামা কেয়ার যেটা হয়েছিল আমেরিকাতে, সেটা দেখে উনি পিএম কেয়ার করেছেন। ওটা ছিল স্বচ্ছ দেশের নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য। এটা অশোক স্তম্ভ লাগিয়ে দেশকে প্রতারণা, এটা মানি লন্ডারিং অ্যাক্টে কেন ইডি তদন্ত হবে না, একটু প্রশ্ন করছেন। ঠিক আছে, এটা কি ইডির আওতায় আসে? আমি জানি একটু আইন সম্পর্কে যদি কিছু বলা যায়। এটা ঠিক মানি লন্ডারিং এ আসবে না, এটা চিটিং আসতে পারে, মানি লন্ডারিং হবে না। মানি লন্ডারিং মানে বিদেশ থেকে টাকা আসে না, বিদেশের টাকা। মানি লন্ডারিং হচ্ছে ক্রিমিনাল, বিদেশ থেকে কিন্তু খুব একটা বেশি টাকা আসেনি। না না, দেখুন সে 22 কোটি টাকা। বিদেশের টাকা আসবে কেন? দেশের লোকেদের থেকে টাকা তারা নিয়েছে। না না, because the issue is different, মানে ডোনেশন অ্যাজ সাচ, কিন্তু স্বেচ্ছায় খুব অল্প, মানে অ্যামাউন্টটা যেটা সেটা কিন্তু খুব ছোট। আর যেগুলো মনে হচ্ছে যে আন্ডার প্রেসার ডোনেশন করা হয়েছে, সেই অ্যামাউন্ট গুলো হেজ, সেগুলো অনেক বড়। আমি খুব সিম্পল, government agencies amount donated 4,000 কোটি, মানে 4,300 crores এর মতো। প্রাইভেট কোম্পানিজ এন্ড ইন্ডাস্ট্রিয়াল বডিজ ইনক্লুডিং স্টাফ স্যালারি, সেইটা হচ্ছে প্রায় 5,500 কোটি টাকা। ফরেন ডোনেশনস 22 কোটি টাকা। ইন্ডিভিজুয়ালস 53.77। এই ইন্ডিভিজুয়ালসদের মধ্যে অক্ষয় কুমারও রয়েছে, শিল্পা শেট্টিও রয়েছে, আবার মানে চেনা পরিচিত হয়তো কেউ বিভ্রান্ত হয়ে সেখানে টাকা পাঠিয়ে দিয়েছেন এই কোভিড এর সময়। ফলে মানে যেটা বোঝা যাচ্ছে খুব ক্লিয়ারলি, যে যারা টাকাগুলো দিয়েছে, যে সংস্থা বা যেভাবে টাকাটা এখানে জড়ো করা হয়েছে, প্রায় 10,000 কোটি টাকা, এইটা তারা বেশ ভালো করে জেনে বুঝেই এই টাকাগুলো ওখানে দিয়েছে। এবং সেটা সেখানে বলতে পারা যায় যে সরকারি সংস্থা বাধ্যতামূলক, ওগুলো কিছু না। সরকারি আমলারা যেখানে ইনভলভ, সেখানে তারা খুব ভালো করেই জানে যে এই সংস্থাটি জন্ম মুহূর্ত থেকে একটা এনজিও। তাহলে তো আরো বড় কথা, তাহলে একটা বড় কনস্পিরেসি হয়েছে। যেটা আপনি বললেন সেটাকে তার ধরে নেওয়ার ভিত্তি আছে, তাহলে বুঝতে হবে যে একটা কনস্পিরেসি হয়েছে, নেশন ওয়াইড কনস্পিরেসি তৈরি করেছেন প্রাইম মিনিস্টার নিজে।
তাহলে এটা তো Why কনস্পিরেসি। না? It is selectively government agencies যাদের তিনি বাধ্য করেছেন। বাধ্য করেছে। তার বাধ্য কারণ এই যে প্রাইভেট কোম্পানিজ প্রায় 5,300 crores 5,300 crores যে প্রাইভেট কোম্পানি থেকে তুলেছেন, এটা তো সিএসআর ফান্ডিং থেকে এসছে, এবং সেই সিএসআর ফান্ডিংটা তো ওয়েস্টেজ হলো। এটা তারা অন্য কোনো জায়গায় নির্দিষ্ট প্রজেক্ট নিয়ে করতে পারতো, যেটা দেশে অ্যাকাউন্টেবল হতো, সেটা করতে হলো না। এক আর দুই হচ্ছে আরো মারাত্মক ব্যাপার, আমি জানি না এই তথ্যটা কতটা সত্য, যে কিছু কিছু যারা টাকা ব্যাংক থেকে লোন নিয়েছেন তাদের লোন ওয়েভ করা হয়েছে ইন এক্সচেঞ্জ অফ পুটিং সাম মানি ইন পিএম কেয়ার্স ফান্ড। পিএম কেয়ার্স ফান্ডে আমি 25 কোটি টাকা দিয়ে দিলাম, আর তোমার ব্যাংক লোন আমি ওয়েভ করে দিলাম 80 কোটি টাকা। এই ঘটনা ঘটেছে। মানে বিকাশ দা, চেঞ্জ ইওর নাম্বারস। My numbers are wrong, very minimum. Example দিচ্ছি। সুতরাং এই যে ঘটনা ঘটেছে, এটা প্রকৃতপক্ষে আমি বলি, তুমি হিসেব হোক না হোক, টাকা দিক না দিক, এত বড় অনৈতিক কাজ একজন প্রধানমন্ত্রী যদি করতে পারেন, তবে বুঝতে হবে যে ভারতবর্ষের রাজনৈতিক অবস্থাটা খুব খারাপ জায়গায় পৌঁছে গেছে। প্রধানমন্ত্রীও মানুষকে প্রতারিত করছেন জেনে বুঝে, এবং তার পক্ষে যারা মতামত তৈরি করছেন তারা কিন্তু পরিকল্পনা করেই করছেন। সেই জন্য আমাদের এই যে যেখানে আছি সবাই মিলে যদি প্রতিবাদ করে চিৎকার না করি, তাহলে খুব কঠিন সমস্যার মধ্যে। বিকাশ দা, at the end of the day, political parties তাদের যে দায়িত্ব, সেই দায়িত্বটা কিন্তু তাদের দায়িত্ব আছে, তাদের দায়িত্ব আছে। একটু পরে যাবো, তার আগে বিতান বলছে কথাটা বলছে বিতান, তবে কি পিএম কেয়ারের টাকা মধ্যপ্রদেশ, কর্ণাটকের রিসর্ট মালিক আর বাংলা আসামের ডেকোরেটরস মালিকদের বিশেষ কেয়ার করেছে? আমরা জানি না, জানার কোনো উপায় নেই, যেহেতু অডিট হবে না, যেহেতু সিএজি অডিট হচ্ছে, আমরা জানার কোনো উপায় নেই। কিন্তু আমি একটা বিষয়ের দিকে একটু আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করব, সেটা হচ্ছে শিক্ষার্থী যে হিসেবটা দিল খুব তাৎপর্যপূর্ণ। শিক্ষার্থী, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এই দিকটা নিয়ে ভাবিনি যে টাকাটা কোথা থেকে এসেছে। তোমাদের সঙ্গে কথা বলে এটা আমার উপকার হলো, তোমার থেকে জেনে আর কি। পরে আমি তোমার সঙ্গে কথা বলবো। টাকাটা যদি প্রধানত ব্যবসা প্রতিষ্ঠান থেকে এসে থাকে, এবং তারও মধ্যে প্রধান অংশ বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান থেকে এসে থাকে, তার মানে কিন্তু একটা ভালো দিকও আছে। সাধারণ মানুষ আসলে খুব একটা বিশ্বাস করেনি এটাতে। যারা সরকারের অনুগ্রহের অপেক্ষা করে, যাদের সরকার নির্ভরশীল, তারা টাকা দিতে বাধ্য হয়েছে। সাধারণ পাবলিক কিন্তু দেয়নি। আমি কিন্তু এর মধ্যে একটা খুব মানে উজ্জ্বল দিক পাওয়া যাচ্ছে। সাধারণ মানুষের যথেষ্ট কি বলবো বুদ্ধি রাখে, যে এইসব পিএম কেয়ার নতুন একটা কি দরকার নেই, আমাদের মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট হবে না বুঝেই সাধারণ মানুষ টাকা দেয়নি। আমি আমার বয়স্ক আত্মীয়কে সে কথাই বলেছিলাম যে তুমি ভুল করেছো, চিরকাল যেখানে দিতে সেখানে দিলেই পারতে। ঠিক আছে, আমি এর মধ্যে আশার দিকটা দেখছি। মানুষ কিন্তু ভুল বোঝেননি, ভুল মানে তাদের দিতে হয়েছে যারা দিতে বাধ্য। সরকারি টাকা যারা না, এটা বিপদটা হচ্ছে, আমি আবারও বলি, রিপিটেশন হয়ে যাচ্ছে হয়তো আমার, যে আপাতত হয়তো সাধারণ মানুষ তারা দেওয়ার ক্ষমতা ছিল না, সাধারণ মানুষ, দরিদ্র মানুষ, তারা পিএম কেয়ার্স ফান্ডে টাকা দেওয়ার মতো সামর্থ্য নেই, দেননি। কিন্তু যাদের নেওয়া যায় তাদের টাকা কিন্তু জোর করে এমপ্লয়াররা কেটে নিয়েছেন ফর পিএম কেয়ার্স ফান্ড। এটা একটা ডেঞ্জার। আমি এই বললাম না, বিশ্বভারতীর ক্ষেত্রে মামলা করে আমাকে আদালত থেকে নির্দেশ করা হয়েছে তোমার কোনো অধিকার নেই বেতন কাটার, সে কাকে দেবে না দেবে সেটা তার চয়েস, কেটে পিএম কেয়ার্স ফান্ড বাধ্যতামূলক। এইরকম বিভিন্ন জায়গায় করেছে। তাতে হয়েছে কি, যে এই টাকাটা যে গেল, যে মানুষজন যারা মনে করতেন যে আমাদের প্রধানমন্ত্রী যখন আছেন তার পেছনে একটা সততা আছে, একটা নিশ্চয়তা আছে, এবং ভরসা হচ্ছে যে টাকাটা জনগণের স্বার্থেই ব্যয় হবে, আজকে সেই বিশ্বাসের জায়গাটা ভেঙে যাচ্ছে। এর থেকে একটা নৈরাজ্য জন্ম নেয়। সেই নৈরাজ্যটা যখন ব্যাপক আকারে হাজির হবে, তখন কিন্তু আমাদের আর স্বাধীনভাবে কথা বলার অধিকারটাও থাকবে না। ভুলে যাবেন না, গতকাল আসামে যে ঘটনা ঘটেছে, এইরকম মর্মান্তিক ঘটনা যে ঘটতে পারে এটা গণতান্ত্রিক ভারতবর্ষে, তা ভাবতেও পারিনি। কিন্তু এই মানসিকতা তৈরি করা হয়েছে, ধীরে ধীরে সেই মানসিকতা তৈরি করা হয়েছে, এবং এটাও একটা মানসিকতা তৈরি করার প্রক্রিয়া
যে তোমরা সব সময় সরকারি সংস্থাকে ভরসা করো না, বেসরকারি প্রধানমন্ত্রী থাকলেই সেখানে যাও এবং সেখানে যেতে বাধ্য করো। এই একটা বিপজ্জনক ঝোঁক আছে, তার বিরুদ্ধেই আমাদের এত বেশি আলোচনা, এত বেশি দুশ্চিন্তা। এবং আমরা চাই সকলে মিলে আমরা যে যেখানে পারি এটার বিরুদ্ধে জোরে চিৎকার করে বলি এ অন্যায়, এটা মানি না। এবং সেটা আমি আবারও বলবো, রাজনৈতিক কর্মী হিসেবে 27 তারিখেই প্রতিফলিত হওয়া উচিত, যেখানে কৃষকেরা, এই প্রথম কৃষকেরা তাদের আন্দোলনের সম্পর্কে একটা কিন্তু ধর্মঘট ডাকছেন, যেটাও ভারতবর্ষের ইতিহাসে একটা বিস্ময়কর ব্যতিক্রমী ঘটনা। সেদিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে। অরুন্ধতী, তুমি কিছু বলছিলে? আমরা অনুষ্ঠান শেষে পর্বে নিয়ে আসি, প্লিজ। তোমার তো যাওয়া হয় ওখানে একটা ইন্টারেস্টিং তথ্য আমি দেখেছি, সেটা হচ্ছে আদানি ফাউন্ডেশন 100 কোটি টাকা দিয়েছে। আদানি ব্যক্তি হিসেবে নয়, ফাউন্ডেশন থেকে 100 কোটি টাকা দিয়েছে। এটা আমার একটা ইন্টারেস্টিং তথ্য আমি দেখেছি বলে আমি মনে হচ্ছে। আরেকটা হচ্ছে যে সাধারণ মানুষ, এটা সত্যি কথাই, সাধারণ মানুষের খুব বেশি টাকা ওখানে ব্যক্তি হিসেবে, ইন্ডিভিজুয়াল ব্যক্তি দেননি। ওই অক্ষয় কুমার বা এরকম বিজেপি প্রভাবিত কোনো কোনো সেলিব্রিটি দিতে পারেন, গৌতম গম্ভীর যেমন 1 কোটি টাকা দিয়েছেন সেরকম। কিন্তু এমনি আমাদের মতো সাধারণ আমজনতা যারা প্যান্ডেমিকের সময় এনডিটিভির প্রয়াসে অথবা লঙর অক্সিজেন লঙরে টাকা দিয়েছি, এরকম সাধারণ মানুষ আমজনতা, কেউ হয়তো 1000 টাকা দিয়েছেন, কেউ 2000 টাকা, সেই রকম মানুষের সংখ্যাটা এখানে খুবই কম। তবে একটা জিনিস এই রয়েছে যে আমরা পুরো তথ্যটা আমাদের কাছে নেই, যেহেতু আমরা এটা জানতে পারছি না, সেই জন্য কে কত টাকা দিয়েছে প্রথম এইটা জানাটা এবং কিভাবে সেইটা খরচ হলো এই জানাটা খুব জরুরি। হ্যাঁ, সেই খরচের হিসেবটা তো একেবারেই পাওয়া যায়নি। আরেকটা বিকল্প আছে অরুন্ধতী, সেটা কি বলতো? আমরা কিচ্ছু জানতে চাই না, শুধু এটার মধ্যে থেকে প্রধানমন্ত্রীর ছবি, অশোক স্তম্ভ, .gov.in, সরকারের ছাপটা সরিয়ে নিন। আপনি বেসরকারি ফান্ড খুলেছেন, পলিটিক্যাল পার্টি খুলেছেন, যা খুশি করুন, মানুষের থেকে টাকা নিন, কে জিজ্ঞেস করছে? কেন আমি জিজ্ঞেস করবো? কোটি কোটি টাকা তো চলে গেছে অলরেডি। না না, সে তো হতে পারে, কিন্তু এফসিআর এ তো অডিট হবে বাই হোম মিনিস্ট্রি, বাই অমিত শাহ's মিনিস্ট্রি। এটা তো অ্যাভয়েড করা যাবে না, বিকজ দ্যাট ইজ দি এফসিআর এর রুল। সে তো চমৎকার, তুমি দিদি আমি ভাই, আমরা দুজনে মিলে হিসেব রাখবো। সেই জন্যই তথ্য প্রকাশ করছে না ওরাও বুঝতে পারছে যে এই দিকে একটা আশঙ্কার কারণ আছে, ওদের তথ্য চেপে যাও। এই গভর্নমেন্টের সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে ডেটা সাপ্রেশন, একটা ডেঞ্জারাস খেলা, ডেটা না দিয়ে মানুষকে বিভ্রান্ত করা। একদমই তাই, যার জন্য এই যে বড় বড় অর্থনীতিবিদরা বলছেন যে এই দেশ তো স্বাধীন যখন হয়েছিল তখন তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, সারা পৃথিবীর একই অবস্থা, তার মধ্যে ভারতের মাথাটা উঁচু ছিল, কারণ প্রশান্ত চন্দ্র মহানবীশের মতো লোকেদের জন্য আমাদের ডেটা সারা পৃথিবীতে বিশ্বাস করতো। আজকে আমাদের ডেটা কেউ বিশ্বাস করে না। আজকে সবাই জানে ভারত মিথ্যা কথা বলে, ভারত সরকার মিথ্যা কথা বলে। এই প্রসঙ্গে বলছি যে ভ্যাকসিন রেসিজম কথাটা এসেছে, কারণ ইউকে আমাদের ভ্যাকসিন সার্টিফিকেটটা বিশ্বাস করছে না। এটাও এর একটা উদাহরণ। আমাদের ভ্যাকসিন কোভিশিল্ড ঠিক আছে, কিন্তু আমাদের দেওয়া ভ্যাকসিন সার্টিফিকেট বিশ্বাস করছে না, কারণ আমরা জানি তো প্যান্ডেমিকের সময় এমন অনেক কিছু হয়েছে যেখানে উল্টোপাল্টা করে ভ্যাকসিনের সার্টিফিকেট জোগাড় করা হয়েছে। সময় বোম্বেতে বসে থাকা আমাদের পরিচিত লোকেরা তাদের মোবাইলে মেসেজ পেয়েছেন যে আপনার ভ্যাকসিনেশন হয়ে গেছে, কিন্তু হরিদ্বারের ধারে কাছে যাননি। হ্যাঁ, 2 লক্ষ ফলস ভ্যাকসিন সার্টিফিকেট নাকি কুম্ভ মেলার সময় দেওয়া হয়েছে। আর পাবলিক মার্কাসে 3000 মানুষ জমায়েত হয়েছিলেন বলে আমাদের এখানে করোনা শুরু হয়েছিল। আজকে ব্রিটেনের সরকার সেখান থেকে তো ভ্যাকসিনটা আবিষ্কার হয়েছে, আমাদের বিজ্ঞানীদের মর্যাদা দিয়েছে, কিন্তু সরকারকে মর্যাদা দেয়নি। ওরা আমাদের ভ্যাকসিনটাকে মানেছে, কিন্তু সার্টিফিকেটটাকে মানছে না।
আর আমাদের ওই ভ্যাকসিন রেসিজম বলে আমরা যতই গাল ভরা নাম দিই প্রতিবাদের, আসলে তো সার্টিফিকেটটা কেন বিশ্বাস করা যায় না তার একটা গভীর কারণ আছে, এটা আমরা বেশ ভালোভাবেই বিশ্বাস করি। সেই জন্য ভ্যাকসিন রেসিজম বললেও আমরা যে মিথ্যেবাদী, আমাদের সরকার, আমরা না, আমাদের সরকার যে মিথ্যেবাদী, তথ্য চেপে যায়, এটা বারবার প্রমাণিত হয়েছে এই সময়। এবং কোভিড পেশেন্টদের ডেটা সেটা নিয়েও ঠিক আছে, সেটাই বলছি। আমাদের বিজ্ঞানীরা সারা পৃথিবীতে সম্মানিত, আমাদের ভ্যাকসিনটাকে তারা স্বীকার করছে, কারণ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা থেকে নিয়ে সিরাম ইনস্টিটিউট যেটা বানিয়েছে সেটাকে স্বীকার করছে, তারা সার্টিফিকেটটাকে স্বীকার করছে না। কেন স্বীকার করবে? আমি টাকা দিয়ে সার্টিফিকেট যদি আমার দেশের প্রধানমন্ত্রীর ছবি থাকে, তাতে আমার পাসপোর্টে বিকাশ দার ছবি থাকলে যে প্রতারণার একটা শিরোমণি। আমরা অনুষ্ঠান শেষ করব। বিকাশ দা একটা জিনিস বারবার আমাদের এখানে ঘুরে ফিরে আসে দর্শকদের কথাবার্তার মধ্যে, যে একজন যেমন একটা কথা বলছে, এটা আলোচনা শেষ করি। এত আলোচনা হলো, চারজনের মধ্যে এরকম তো কেউ নেই যিনি ভুল করে পিএম কেয়ারস ফান্ডে টাকা দিয়ে এখন তার ভুল বুঝেছেন? না, আমি নেই, হাত তুলে বললাম। বিকাশ দা না, কেউ নেই। আমার ফান্ড দেওয়ার অন্য একটা নির্দিষ্ট জায়গা আছে, আমি পিএম কেয়ারস ফান্ডে বিশ্বাস করি না। বিকাশ দা একটা জিনিস, আপনার একটা কথা দিয়ে শেষ করি আমরা, সেটা হচ্ছে যে মানুষ এখনো, আবার আপনি হয়তো একই কথা বলবেন, কিন্তু এটা প্রশ্ন মানুষের মনে জেগে যায়, যদি কেউ টাকা দিয়ে থাকেন তাহলে তার মানে লিগ্যাল রেমেডি কি আছে, তিনি কি পথ খুঁজতে পারেন এখন এটা জানার পর? লিগ্যাল রেমেডি নেই। তিনি যদি বলেন আমি এটা সরকারি সংস্থা, এই বিশ্বাসে টাকা দিয়েছি, এখন দেখছি এটা সরকারি সংস্থা নয়, আমার বিশ্বাস ভঙ্গ হয়েছে, তার ভিত্তিতে তিনি ওই বললাম প্রথমে শুরু করেছিলাম, তিনি চিটিং মামলা করতে পারেন, যে আই হ্যাভ বিন চিটেড। এছাড়া অন্য কোনো রাস্তা তার নেই। ওরা হয়তো বলতে পারে কথা বলবেন না, সেটা 8 বছর ধরে বড় বড় হাজার কোটি টাকা চিটিং এর মামলা চলছে, কেউ তো কাউকে শাস্তি পেতে ব্রিচ অফ ট্রাস্ট হবে না। ব্রিচ অফ ট্রাস্ট আলটিমেটলি চিটিং এ চলে আসবে, ব্রিচ অফ ট্রাস্ট থেকে তো কি আসছে, তার কি হবে? বড় কত বড় অবুকদা, নারদা, সারদা, কত কিছু চলে গেল, চিটিং আর কি হবে? কিন্তু হ্যাঁ, মানুষ এটা জানতে পারবেন যে তিনি ভুল করেছেন, তিনি প্রতারিত হয়েছেন, সেটা খুব কোথায় না। এই তো আমি আবার বলি, বিপদ হচ্ছে মারাত্মক। এরপরে যখন কোনো যথার্থ জাতীয় কারণে প্রধানমন্ত্রী আবেদন করবেন, মানুষ মুখ ফিরিয়ে রাখবে। বিপদটা এইখানে। ওই রোজ বাঘ পালে পালে বাঘ পড়েছে, রোজ গল্প করছি, যেদিন পড়বে সেদিন মানুষ কিন্তু আর ফিরে তাকাবে না। এই যে বিশ্বাস ভঙ্গতা, আমি কিন্তু এটা নিয়ে অনেক বেশি চিন্তিত। সাধারণ মানুষ কাল থেকে আর বলবে ও বলছে প্রধানমন্ত্রী তো বোলাস, এটা তো এই যে মিসট্রাস্ট, এটা থেকে আবারও বলি নৈরাজ্যের দিকে চলে যাবে। আমি কিন্তু ঠিক উল্টোটা বলবো, এই যে ডিস্ট্রাস্ট তৈরি হচ্ছে, ইট ইজ পলিটিক্যালি হেলথি। হ্যাঁ, সেটা তো বটেই, যদি পলিটিক্যালি এটাকে আমরা প্রপারলি কমব্যাট করতে পারি। If the political parties know how to একমত আপনার সঙ্গে, আমি একমত এখানে। ঠিক। এটা একই ধারে খুব বিরাট বড় মানে বিপদ, অশনি সংকেত, আবার একই সঙ্গে বিরাট বড় সম্ভাবনাও বটে, যেখান থেকে বেরিয়ে আমরা প্রকৃত সত্যি মানে প্রকৃত গণতন্ত্রের পথে যাত্রাটা শুরু করতে পারি কিনা। অনেক ধন্যবাদ অরুন্ধতী দি, শিখাদি, বিকাশ দা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনা থাকার জন্য। দর্শকদের অনেক ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য। আর আমাদের আলোচনাটা ইউটিউবে আপনারা দেখতে পাবেন আগামীকাল সকাল 11টায়। আর আমাদের সঙ্গে থাকুন, আমাদের সাপোর্ট করুন। আমরা চেষ্টা করছি একটা যেমন কথা সাংবাদিকদের বলা উচিত তেমন কথা বলার। ধন্যবাদ, নমস্কার।